শহরের কোলাহল থেকে দূরে কয়েকদিনের জন্য একটু শান্তি খুঁজতে অর্ণব এসেছিল শ্যামলপুর গ্রামে। তার মূল উদ্দেশ্য ছিল গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রায় ধ্বংসপ্রাপ্ত রায়চৌধুরী জমিদার বাড়িটার ছবি তোলা। শুনেছে বাড়িটা নাকি প্রায় ৩০০ বছরের পুরনো। শেষ বাসটা যখন তাকে গ্রামের মোড়ে নামিয়ে দিয়ে গেল, তখন সূর্য ডুবতে বসেছে। ঠান্ডা ভেজা হাওয়া বইছে। অর্ণব তার ভারী ব্যাকপ্যাকটা কাঁধে ঝুলিয়ে জমিদার বাড়ির দিকে হাঁটা শুরু করল। গ্রামের মেঠোপথ ধরে যত এগোচ্ছে ততই যেন চারপাশটা নির্জন হয়ে আসছে। একটা অদ্ভুত নিস্তব্ধতা, যা শহরের ব্যস্ত জীবনে পাওয়া যায় না। জমিদার বাড়ির গেটের সামনে এসে সেই দেখল বিশাল লোহার গেটে মরচে ধরে গেছে। গেটের একপাশে একটা ছোট্ট ঘরে টিমটিম করে হারিকেন জ্বলছে। সেখান থেকে কাপা কাপা গলায় কাশির শব্দ ভেসে এলো। কেউ আছেন? অর্ণব ডাক দিল। ঘর থেকে লাঠি হাতে এক বৃদ্ধ বেরিয়ে এলেন। পরনে ময়লা ধুতি আর ফতুয়া, চোখে দৃষ্টি কেমন ঘোলাটে। ইনি হরেন কাকা, এই অভিশপ্ত বাড়ির একমাত্র প্রহরী। কি বাবা? বৃদ্ধ ভাঙা গলায় জিজ্ঞেস করলেন। আমি অর্ণব, কলকাতা থেকে এসেছি। এই বাড়িটার ছবি তুলতে চাই। থাকার ব্যবস্থা কি এখানে হতে পারে? হরেন কাকা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, এ পোড়া বাড়িতে থাকবি? দিনের বেলা ছবি তুলে চলে যাও বাবা, রাতটা এখানে কাটানোর মতো ভালো জায়গা নয়। অর্ণব হেসে বলল, কেন কাকা, চোর ডাকাতের ভয়? হরেন কাকা মাথা নাড়লেন। চোরের চেয়েও ভয়ঙ্কর কিছুর বাস এখানে। রাতের বেলায় এ বাড়ির চরিত্র বদলে যায়। বিশেষ করে ওই যে পশ্চিম দিকের মহলটা দেখছ, ওটাকে আমরা বলি আধার মহল। ওদিকে ভুলেও পা বাড়াবে না। অর্ণবের যুক্তিবাদী মন এসব বিশ্বাস করল না। সেই ভাবল বৃদ্ধ হয়তো একা থাকতে থাকতে একটু কল্পনাপ্রবণ হয়ে গেছেন। সেই জোর করায় হরেন কাকা অনিচ্ছা সত্ত্বেও তাকে থাকার ব্যবস্থা করে দিলেন। দোতলার একটা মোটামুটি পরিষ্কার ঘরে অর্ণবের থাকার জায়গা হল। ঘরটা বেশ বড়, উঁচু ছাদ, দেয়ালে পুরনো দিনের অয়েল পেন্টিং। একটা বড় খাট আর একটা পুরনো আরামকেদারা ছাড়া তেমন কিছু নেই। রাত বাড়ার সাথে সাথে চারপাশের নিস্তব্ধতা আরও গভীর হতে লাগল। ঝিঁঝি পোকার দাগ ছাড়া আর কোনো শব্দ নেই। খেয়ে দিয়ে অর্ণব তার ক্যামেরার লেন্স পরিষ্কার করতে বসল। হঠাৎই পাশের ঘর থেকে একটা মৃদু শব্দ তার কানে এলো। মনে হচ্ছে কেউ যেন একটা দোলনায় দুলছে। ক্রিক ক্রিক ক্রিক। অর্ণব কান খাড়া করল। এই বাড়িতে তো সে আর হরেন কাকা ছাড়া কেউ নেই। হরেন কাকা তো নিচের ঘরে থাকেন। তাহলে শব্দটা আসছে কোথা থেকে? সে ভাবল হয়তো পুরনো কাঠের বাড়ি, বাতাসে শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। অর্ণব আবার নিজের কাজে মন দিল। রাত তখন প্রায় 12টা। সে তার ল্যাপটপে তোলা ছবিগুলো দেখছিল। হঠাৎ করেই পুরো ঘরে একটা ভ্যাপসা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল, অনেকটা বেলি ফুলের মতো, কিন্তু তার সাথে মেশানো আছে পচা মাটির গন্ধ। গন্ধটা এতটাই তীব্র যে গা গুলিয়ে উঠছে। অর্ণব উঠে ঘরের জানালাটা খুলে দিতে গেল। জানালার কাচটা ধুঁধলা হয়ে আছে, যেন কেউ ওপাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলেছে। সে কাঁপা কাঁপা হাতে জানালাটা খুলতেই এক ঝলক হিমশীতল হাওয়া তার মুখে ঝাপটা মারল। ঠিক তখনই সে আবার একটা শব্দ শুনতে পেল। এবার আর দোলনার শব্দ নয়, এবার মনে হচ্ছে কোনো মহিলা কাঁদছে। চাপা কান্নার আওয়াজ, যেন মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। শব্দটা আসছে করিডর থেকে। অর্ণবের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তার যুক্তিবাদী মন আর কাজ করছে না। ভয়টা ধীরে ধীরে তার শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে। সে সাহসে ভল করে টর্চটা হাতে নিয়ে দরজাটা সামান্য খুলল। করিডরটা লম্বা আর অন্ধকার। শুধু দূরে একটা জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। সেই আবছা আলো এসে দেখল করিডোরের অন্য প্রান্তে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। অবয়বটা স্পষ্ট নয়, কিন্তু মনে হচ্ছে লম্বা চুলওয়ালা কোনো নারী মূর্তি। অর্ণবের গলা শুকিয়ে কাঠ। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো স্বর বের হল না। মূর্তিটা স্থির দাঁড়িয়ে আছে। অর্ণব যখনই চোখ পিটপিট করল, মূর্তিটা উধাও। সে ধরাম করে দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দিল।
খাটের ওপর বসে হাঁপাতে লাগল। ঘামে তার পুরো শরীর ভিজে গেছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, এটা মনের ভুল, সবটাই আমার কল্পনা। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে ঘরের ভেতর থেকেই এবার কান্নার শব্দটা ভেসে এলো, ঠিক তার খাটের নিচ থেকে। অর্ণব ভয়ে জমে গেল। সে নড়তেও পারছে না, কিছু ভাবতেও পারছে না। কান্নার শব্দটা ধীরে ধীরে হাসিতে পরিণত হল। সে এক বিকট খলখলে হাসি। হাসিটা যেন দেয়ালের আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ ঘরের কোণে রাখা আরাম কেদারাটা নিজে থেকেই দুলতে শুরু করল। ক্রিক ক্রিক ক্রিক। অর্ণব স্পষ্ট দেখল চেয়ারটা খালি, অথচ এমনভাবে দুলছে যেন কেউ ওটাতে বসে আছে। ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। অর্ণব দাঁতের দাঁত ঘষে কাঁপতে লাগল। সে বুঝতে পারল সে একা নয়, এই ঘরে অন্য কেউ আছে, এমন কেউ যাকে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব হাড়ে হাড়ে টের পাওয়া যায়। হঠাৎ তার মনে পড়ল হরেন কাকার কথা। আঁধার মহল। তার ঘরটা কি আঁধার মহলের কাছেই? সে মানচিত্রটা বের করে দেখল, হ্যাঁ, তার ঘরের পরের করিডরটাই আঁধার মহলের দিকে গেছে। ঠিক তখনই দরজায় কেউ আঁচড় কাটার শব্দ করল, খচ খচ খচ, যেন লম্বা লম্বা নখ দিয়ে কেউ দরজাটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। অর্ণব ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তারপর সব শব্দ থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য অ্যাবসলিউট নিস্তব্ধতা। অর্ণব ভাবল হয়তো বিপদ কেটে গেছে। সে আস্তে আস্তে চোখ খুলল, আর চোখ খুলেই যা দেখল তাতে তার হৃৎপিণ্ডটা থেমে যাওয়ার উপক্রম হল। ঘরের ছাদের ঠিক মাঝখান থেকে একটা নারী মূর্তি নিচের দিকে মাথা ঝুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। লম্বা কালো চুল তার মুখটাকে ঢেকে রেখেছে, কিন্তু চুলের ফাঁক দিয়ে যে দুটো চোখ দেখা যাচ্ছে সেগুলো দগদগে আগুনের মতো জ্বলছে। তার পরনে পুরনো দিনের শাড়ি, কিন্তু শরীরটা যেন ধোঁয়ার মতো কাঁপছে। মূর্তিটা ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামতে শুরু করল। তার শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে, যেন তার কোনো হাড় নেই। নামতে নামতে সে একটা ফ্যাঁসফেঁসে গলায় বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? এটা আমার জায়গা। অর্ণব এবার আর নিজেকে সামলাতে পারল না। সে প্রাণপণে চিৎকার করে উঠল। অর্ণবের চিৎকারে হরেন কাকার ঘুম ভেঙে গেল। তিনি লাঠি আর হারিকেন হাতে দৌড়ে এলেন, কিন্তু এসে দেখলেন অর্ণবের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তিনি দরজায় ধাক্কা দিতে লাগলেন, বাবা, দরজা খোলো, কি হয়েছে? ভেতর থেকে অর্ণবের গোঙানির শব্দ আসছে, আর তার সাথে মিশে আছে সেই খলখলে হাসি। দরজাটা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। হরেন কাকা দেখলেন অর্ণব ঘরের এক কোণে পড়ে আছে, তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত, আর ঘরের মাঝখানে সেই ছায়া মূর্তিটা ভাসছে। হরেন কাকা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, চন্দ্রমুখী, ওকে ছেড়ে দে মা, ও অতিথি, ওর কোনো দোষ নেই। প্রেতাত্মাটা বিকট স্বরে হেসে উঠল, দোষ? পুরুষ মানুষের আবার দোষগুণ কি? সবাই এক, ওকেও আমি ছাড়ব না। এই বাড়িতে কোনো পুরুষ শান্তিতে থাকতে পারবে না। জানা গেল এই প্রেতাত্মা হল জমিদার বাড়ির ছোট বউ চন্দ্রমুখী। তার স্বামী জমিদার তাকে খুব ভালোবাসত, কিন্তু এক রাতে এক দূরসম্পর্কের ভাই ষড়যন্ত্র করে জমিদারকে হত্যা করে এবং চন্দ্রমুখীর ওপর পাশবিক অত্যাচার চালায়। চন্দ্রমুখীর লজ্জায় ও অপমানেই আধার মহলের একটা ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, এই বাড়িতে কোনো পুরুষ শান্তিতে থাকতে পারবে না। তার অতৃপ্ত আত্মা আজও সুবিচারের আশায় ঘুরে বেড়ায়। প্রেতাত্মাটা এবার অর্ণবের দিকে এগোতে লাগল। তার হাত দুটো লম্বা হয়ে অর্ণবের গলা টিপে ধরতে উদ্যত হল। অর্ণব প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সে কোনো মতে তার ক্যামেরাটা আঁকড়ে ধরল, হয়তো এটা তার শেষ চেষ্টা। সে জানে না কেন, কিন্তু সে ক্যামেরাটা তুলে প্রেতাত্মাটার দিকে তাক করে ফ্ল্যাশ বাটনটা টিপে দিল। প্রচণ্ড আলোর ঝলকানিতে ঘরটা ভরে গেল। প্রেতাত্মাটা যন্ত্রণায় তীব্র চিৎকার করে উঠল। আলোর ঝলকানি সে সহ্য করতে পারছে না। তার ছায়াময় শরীরটা যেন মিলিয়ে যেতে শুরু করল। পালাও বাবা, পালাও! হরেন কাকা চিৎকার করে উঠলেন। অর্ণব আর এক মুহূর্ত দেরি করল না। সে কোনো মতে উঠে দাঁড়িয়ে হরেন কাকার হাত ধরে এক দৌড়ে বাড়িটা থেকে বেরিয়ে এলো। পেছনে তখনও চন্দ্রমুখীর আর্তনাদ আর অভিশাপ শোনা যাচ্ছে। তারা দৌড়াতে দৌড়াতে গ্রামের রাস্তায় এসে থামল। ভোরের আলো ফুটতে শুরু করেছে, পাখির ডাকে চারপাশটা মুখরিত হচ্ছে। কিন্তু অর্ণবের কানে তখনও সেই বিকট হাসি আর কান্নার শব্দ বাজছে। তার শরীর থরথর করে কাঁপছে। সে জীবনে আর কোনোদিন পুরনো বাড়ির ছবি তোলার কথা ভাববে না।
শ্যামলপুরের সেই রাতটা তার জীবনের এক স্থায়ী দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পরদিন সকালে সে তার জিনিসপত্র আনতে আর যায়নি। হরেন কাকাকে কিছু টাকা দিয়ে প্রথম বাসে করেই সে শহরের দিকে রওনা দিল। শহরে ফিরেও অর্ণব অনেকদিন স্বাভাবিক হতে পারেনি। রাতের বেলায় একা থাকতে তার ভয় করত। প্রায়ই ঘুমের মধ্যে সে দেখত ছাদ থেকে একটা নারী মূর্তি তার দিকে তাকিয়ে হাসছে। ক্যামেরায় তোলা ছবিগুলো দেখার সাহস তার হয়নি। একদিন হিম্মত করে সে ছবিগুলো ল্যাপটপে নিল। সব ছবিই স্বাভাবিক, শুধু শেষ ছবিটা ছাড়া। শেষ ছবিতে, যেটা সে ফ্ল্যাশ দিয়ে তুলেছিল, তাতে কোনো প্রেতাত্মার ছবি ওঠেনি। উঠেছে ঘরের দেয়ালের একটা ছবি। আর সেই দেয়ালে স্যাঁতসেঁতে শ্যাওলার মধ্যে একটা বীভৎস মুখের আকৃতি ফুটে উঠেছে। দুটো ফাঁকা কোটর আর একটা যন্ত্রণায় বিকৃত হওয়া হাঁ, যেন দেয়ালটাই তার দিকে তাকিয়ে চিৎকার করছে। সেই ছবিটা দেখার পর অর্ণব আর কোনোদিন ক্যামেরা হাতে নেয়নি। তার যুক্তিবাদী মন চিরকালের জন্য এক অজানা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে। মাঝরাতের সেই প্রেতাত্মার কবলে পড়ার স্মৃতি তাকে আজও তাড়িয়ে বেড়ায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।